জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। 11 ঘন্টা পর আগারগাঁও মতিঝিল মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ফার্মগেটে মেট্রো লাইনের ভায়াডাক্টের বিয়ারিং প্যাডে ত্রুটি মেরামতের কাজ শেষ হয়। এতে সময় লেগেছে 11 ঘন্টা। বুধবার সকাল 9টা 40 মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। ভায়াডাক্টের রাবার প্যাড খুলে যাওয়ার কারণে তারপর ক্রেনের মাধ্যমে জাপানি প্রকৌশলীদের সাথে মিলে দেশীয় প্রকৌশলী ও শ্রমিকরা মেরামতের কাজ চালান। মেট্রোর এই সাময়িক বিড়ম্বনায় ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। তবে বুধবার দিনব্যাপী সচল ছিল আগারগাঁও থেকে উত্তরামুখী মেট্রো রেল। রাত 8টায় নতুন করে রাবার প্যাড প্রতিস্থাপন সম্পন্ন করা হয়। এরপর বুধবার রাত 8টা 25 মিনিট থেকে আগের মতো চলাচল শুরু করে মেট্রো রেল। পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা শেষে এক ব্রিফিংয়ে কথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বুধবার সকাল 11:30টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত চলে একনেক সভা। সভা শেষে বুধবার বিকেলে শেরেবাংলা নগরের এনইসি সভাকক্ষে পরিকল্পনা উপদেষ্টা জানান, রাজনৈতিক সরকার এসে প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করবে। নিজেদের গ্যাসের সম্ভাবনা থাকতে এলএনজি আমদানি একটা ভ্রান্ত নীতি বলে মন্তব্য করেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এদিন একনেক সভায় প্রায় 1222 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রয়োজন এই কারণে যে এটাতে এখন তো গ্যাস না থাকলেও এলএনজি ব্যবহার করা হচ্ছে, কিন্তু অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র জ্বালানির অভাবে চালু থাকছে না বা অচিরেই চালু থাকা কঠিন হবে। এজন্য এই পাইপলাইন প্রকল্পটা আমরা এটা অনুমোদন করেছি। 2 লাখ টন চাল ও 4 লাখ টন গম আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বুধবার সচিবালয়ে কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এই দুই প্রস্তাব পরবর্তীতে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অনুমোদনের জন্য উত্থাপিত হবে। তবে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে 3টি প্রস্তাব উত্থাপিত হলে অনুমোদন পেয়েছে 2টি। এরই মধ্যে 2024-25 অর্থবছরে সৌদি আরব থেকে প্রথম লটের 30,000 টন বাল্ক গ্র্যানিউলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন হয়েছে। একই অর্থবছরের হিসাবে একই পরিমাণ সার কেনা হচ্ছে কাতার থেকেও। দ্বিতীয় লটের 30,000 টন বাল্ক গ্র্যানিউলার সার আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে। আমাদের স্টকে রাখার জন্য 2 লক্ষ টন চাল, 4 লক্ষ টন গম আমদানি করার জন্য আমরা অ্যাপ্রুভ করেছি। ইউরিয়া সার আমরা অ্যাপ্রুভ করেছি 3টা লটে, যেটা দ্রুত আসবে। বড় ধান হলো খুব ইন্টেন্সিভ সার, মানে ইনপুট ইন্টেন্সিভ যেটা আমরা বলি, ওটা এনশিওর করার জন্য আমরা অ্যাপ্রুভ করি। অতএব আপনারা সবাইকে একটা মেসেজ দেবেন, সার, খাদ্যদ্রব্য এগুলো কোনো ঘাটতি হবে না। যেমনি হোক আমরা যেখান থেকে পারি অর্থের সংস্থান করতে। সেনাবাহিনীকে জনগণের সুবিধায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সেনাবাহিনীর এই সুবিধা জনগণ ভোগ করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বুধবার সকালে গাজীপুরের শফিপুর আনসার একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীতে যে ঘাটতি বা স্বল্পতা রয়েছে সেই স্বল্পতা পূরণেও কাজ করবে সেনাবাহিনী। আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে। প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। যেমন এই যে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ।
প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে কাজের ক্ষেত্রে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি সাংঘর্ষিক হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। বুধবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সবাই পড়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আমরা যারা ম্যাজিস্ট্রেট বলি অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলি, ভেস্টেড পাওয়ার, সকলে মিলে মাঠে কাজ করতেছে। 5 তারিখের পর থেকে আপনারা দেখতেছেন এটা আরও যাতে জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে, সিকিউর ফিল করে, মানুষের মধ্যে যেন আস্থা থাকে, সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে, এই মেসেজটার জন্যই এই ধরনের একটা ক্ষমতার আমরা কি বলবো যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিক সহ অনেককেই গ্রেপ্তার করা হচ্ছে, তবে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তারা অব্যাহতি পাবেন। বুধবার দুপুরে সচিবালয়ে চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং জুরি বোর্ডের মিটিং শেষে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, যারা ফ্যাসিস্ট সরকারের মদতদাতা ও বিভিন্নভাবে লেখনির মাধ্যমে যেভাবে সেই সরকারকে সহযোগিতা করেছে তাদের বিচার হবে। তিনি বলেন, চলচ্চিত্র জগতে যারা আছেন তারা সেন্সরের বিরুদ্ধে কথা বলছিলেন। 2023 সালে যে আইন হয়েছে সেটা থেকে সেন্সর শব্দটিকে বাদ দেওয়া হচ্ছে। সার্টিফিকেশন আইনটি ত্রুটিপূর্ণ উল্লেখ করে সেটি সংশোধন করা এবং সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করার কথা জানান তিনি। আমাদের কেবলমাত্র সাংবাদিক পরিচয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না। এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল, এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে, তাদের লেখনির মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। প্রচুর সিনেমা আসলে পেন্ডিং রয়েছে, সেগুলোকে দ্রুত মুক্তির ব্যবস্থা করার জন্য আমরা এই যে সার্টিফিকেশন বোর্ড, সেই সার্টিফিকেশন বোর্ডটি পুনর্গঠন করা হবে প্রজ্ঞাপনের মাধ্যমে, এবং আইনের সাথে সাংঘর্ষিক হবে না, এইভাবে প্রজ্ঞাপন দিয়ে আমরা আপাতকালীন কাজ শুরু করব। বন বিভাগকে বাংলাদেশের মানুষ কাঠ চুরির কোনো প্রতিষ্ঠান হিসাবে আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বন অধিদপ্তর ভবনে জাতীয় বৃক্ষমেলা 2024 এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি ঢাকাকে বাগানবিহীন শহর হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশে গত 50 বছরে এবারই তাপমাত্রা সর্বোচ্চে পৌঁছেছে, তাই সামনে সবাইকে গাছ এবং বন রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের গাছ চেনার প্রতিযোগিতা এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের এবং নির্বাচিত স্টল মালিকদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। ঢাকা এখন বাগানবিহীন একটা শহর। এখন আমরা ছাদ বাগানের দিকে যাচ্ছি, কারণ প্রকৃতির সাথে আসলে মানুষের সম্পর্ক, বিশেষ করে বাংলাদেশের মতন দেশের মানুষের সম্পর্ক ছিন্ন করে দেওয়া যায় না। এই জন্য মানুষ সামনে জায়গা না পেয়ে ছাদে উঠছে, কিছু না কিছু সে করার চেষ্টা করছে। এবং এই যে বাগানটা সে করে, এটা দেখেন বাংলাদেশে এইবার সবচেয়ে বেশি তাপমাত্রা হয়েছে গত 50 বছরে। বায়ু দূষণ বলেন, তাপ শোষণ বলেন, সবুজায়ন বলেন, কংক্রিটের অত্যাচার থেকে বাঁচাতে বলেন, এই বাগান এবং বৃক্ষরোপণের তো আসলে কোনো বিকল্প নেই। ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সহায়তায় সরকার, প্রশাসন সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। বুধবার বিকেলে শরীয়তপুরের রাজনৈতিক দল ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তিনি কথা বলেন। এর আগে বুধবার দিনভর জেলায় বিভিন্ন সমাবেশে অংশ নেন 10 সদস্যের কেন্দ্রীয় সমন্বয়ক দল। সকাল 11টা থেকে জেলার ছাত্র প্রতিনিধি আন্দোলনে আহত নিহতদের পরিবার, প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে ধারাবাহিকভাবে সভা করেন তারা। এ সময় তাদের নানা সহায়তার আশ্বাস দেন সমন্বয়করা। দেশের স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দল ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথেও কথা বলেন। বুধবার বিকেলে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে ছাত্র জনতার উদ্দেশ্যে একটি সমাবেশে অংশ নেন সমন্বয়করা। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে, বাংলাদেশ পুলিশে রয়েছে, তাদের সকলকে একটি বার্তা স্পষ্ট করে দিতে চাই, কোনো একটি মামলায় কারো নাম দেখলেই
তার বিরুদ্ধে ফায়ার করা যাবে না। কোনো একটি মামলায় কারো নাম দেখলে তাকে গ্রেফতার করা যাবে না। আগে তদন্ত করতে হবে, তদন্ত সাপেক্ষে তার যদি ওই হত্যায় কিংবা অপরাধে সংশ্লিষ্টতা পাওয়া যায় তারপরে আপনি তাকে গ্রেফতার করুন। তার পূর্বে গ্রেফতার খেলা যাবে না। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থ করতে হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে। আইনগত প্রক্রিয়া সহ প্রস্তুতিও নেওয়া আছে যুক্তরাষ্ট্রে ও যুক্তরাজ্যের দুটি হাসপাতালে, কিন্তু দীর্ঘ যাত্রাপথে শারীরিক ঝুঁকির সম্ভাবনা থাকায় সম্ভব হচ্ছে না বিদেশে নেওয়া। 7 দিনের চিকিৎসা শেষে বুধবার সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তার গাড়িবহরের দুপাশে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। বাসায় ফিরলে তার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান অধ্যাপক ডক্টর MJAZM জাহিদ হোসেন। যতই দিন যাচ্ছে ওনার শারীরিক সুস্থতা সত্যিকার অর্থে একটু প্রত্যেকটা ডিজিজ ক্রমান্বয়ে বাড়ছে। ওনার যে হার্টের যে সমস্যা আছে, লিভারের যে সমস্যা আছে, কিডনির যে জটিলতা আছে, সব কিছু মিলিয়ে চিকিৎসকরা এখনও ওনাকে মনে করতে পারছেন না যে 12-13 ঘন্টা জার্নি করার মতো এই অবস্থায় উনি আছেন। আমেরিকা এবং ইউকেতে দুটি হসপিটালে আমরা সব কিছু আমরা কনসালটেন্ট শুরু করে সবকিছু আমরা ফাইনাল করে রেখেছি। সীমান্তে গুলি করে মানুষ হত্যার কড়া সমালোচনা করে অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপির জনসভায় একথা বলেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, এদেশের জনগণ ভালোভাবে থাকতে চায়, তবে ভারত গুলি করলে প্রতিবাদ জানাতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তায় নেতাকর্মীদের সচেতন থাকারও আহ্বান জানান তিনি। বলেন, কেউ আওয়ামী লীগের মতো আচরণ করলে তাদেরও একই পরিণতি হবে। আমাদের লোকেকে গুলি করে মেরে দেয় সীমান্তে, আমরা ভালোভাবে থাকতে চাই, তাদের সঙ্গে সব প্রতিবেশী হিসাবে থাকতে চাই, কিন্তু আমাদের উপর যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো। যৌক্তিক সময় যে সীমাহীন নয় সেটা অন্তর্বর্তী সরকারকে উপলব্ধি করতে হবে। কতটুকু সময় যৌক্তিক সেটা বুঝেই সরকারকে তাদের সংস্কার কাজ শেষ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বুধবার প্রেস ক্লাবে জনগণের প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব বলেন তিনি। রাজনীতিবিদদের উপর কেন জনগণের আস্থা নেই তা বের করে নিজেদের সংস্কার করার তাগিদ দেন তিনি। বলেন, ভিন্ন মতের সুযোগ উন্মুক্ত রাখতে হবে, না হলে গণতন্ত্র রুদ্ধ হবে বলে উল্লেখ করেন তিনি। আলোচনায় অন্যরা বলেন, ছাত্ররা রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ না, ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। 6টা কমিশন করবে তারা। আমি মনে করি আরো 2-1টা কমিশন করা দরকার, যেমন লোকাল গভর্নমেন্টের উপর করা দরকার ছিল, ডিসেন্ট্রালাইজেশনের উপর করা দরকার, আরো হয়তো করবেও, তারপরে করতে পারে। এটাই একটা রোড ম্যাপ। তারা এই মাসের মধ্যে কমিটিগুলো করবে, আগামী 3 মাসের মধ্যে তাদের প্রপোজাল দেবে, তারপরে সেটা নিয়ে কথাবার্তা হবে। সেই কথার সবাই কথা বলতে থাকে, মন খুলে প্রাণ খুলে কথা বলেন, আগে তো বলতে পারতাম না। যেটি প্রয়োজনীয় সংস্কার, সেই সংস্কার করার জন্য এই সরকারকে যথেষ্ট সময় দিতে হবে। আজকের সরকার সেটাও মনে রাখতে হবে যে বুঝতে হবে যে কোন সময়টা যৌক্তিক নয়, এটা তাদের উপলব্ধিতে নিয়েই তাদের প্রয়োজনীয় কাজগুলো শেষ করতে হবে। কয়েকদিনের আন্দোলনে স্বৈরাচারের পতন হয়নি, বরং তা দীর্ঘদিনের লড়াই সংগ্রামের ফল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সফল সমাপ্তি ঘটে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে।
বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত রক্তভেজা গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন ছাত্র জনতার আকাঙ্ক্ষা ধারণ করে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে দেশের সংকট দূর হবে না। এ সময় রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে কি পরিবর্তন করবে তা আগেই প্রতিশ্রুতি দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্য নেতারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরকে বিনয়ী ও সতর্ক হওয়ার আহ্বান জানান। রাজনৈতিক কর্মীরা অংশগ্রহণ করেছে, সমাজের সকল শ্রেণী পেশার মানুষরা অংশগ্রহণ করেছে, কিন্তু সামনে ছিল, ব্যানারটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। ছাত্র, তরুণ, জনতা, বিরোধী দল, জনগণের সকল অংশ, শিক্ষক, অভিভাবক সবাইকে আস্থার মধ্যে নেবেন। যে দেশের তরুণরা এই আকাঙ্ক্ষা পোষণ করে, রাজনৈতিক দল সেটাকে পূরণ করার জন্য প্রস্তুত হয় না, সেখানে বুঝতে হবে বড় ধরনের সংকট এসে হাজির হবে। সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলোর সামনে এটা বড় চ্যালেঞ্জ যে আমাদের দেশের তরুণ সমাজ যে সমাজকে, যে রাষ্ট্রকে কল্পনা করছে, সেই রাষ্ট্রের দাবি আমরা পূরণ করতে প্রস্তুত হচ্ছি কিনা। পতিত স্বৈরাচারের মদদে শ্রমিক বিশৃঙ্খলা হচ্ছে এর আরেকটি কারণ রাজনৈতিকভাবে রূপ নেয়া ঝুট কাপড়ের হাজার কোটি টাকার ব্যবসা। রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন আমার বাংলাদেশ পার্টির শীর্ষ নেতারা। বক্তারা বলেন, শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগের কর্মী সমর্থকরা শ্রমিক সেজে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। শ্রমিকদের উস্কানি দিয়ে কারখানা পুড়িয়ে দেওয়া সহ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এসবের মূলে ঝুট ব্যবসা। ঝুট কাপড় থেকে যে হাজার কোটি টাকার ব্যবসা তা রাজনৈতিক রূপ নিয়েছে। রাজনৈতিক দলগুলোর নেতারা পোশাক কারখানার মালিকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়ে হাজার হাজার টন জুট নিয়ে যাচ্ছে, যাকে কেন্দ্র করে খুনের মতো ঘটনা ঘটছে। ঝুট ব্যবসা উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছে এবি পার্টি। এইটা আসলে বিক্রি করা হয় না, এটা যেটা করা হয় সরকারি রাজনৈতিক দলের নেতাকর্মীরা চাঁদাবাজির অংশ হিসাবে ওই গার্মেন্টসগুলোর ঝুটগুলো দখল করে নেয়। এর বিনিময়ে তারা যেটা করে, মালিক পক্ষকে শ্রমিক আন্দোলন যেন না হয়, আপনার কোম্পানির সিকিউরিটি দেওয়া, রেগুলার চাঁদাবাজি বন্ধ হওয়া, এর একটা বিনিময় তারা করে। লালবাগ, বাড্ডা ও আদাবর থানায় দায়ের করা কয়েকটি হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে নতুন করে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে তাদের নতুন মামলায় গ্রেপ্তার দেখাতে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। পরে উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবির আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। তবে পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ড চাওয়া হয়নি। এর আগেও কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে ছিলেন সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে প্রথমবারের মতো ঢাকার আদালতে তোলা হয় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল একথাও এই মামলার ইজহারে কোনোটাই বলা হয় নাই, এবং তারা ঘটনার সময় কোথায় ছিল এবং তারা কাউকে নির্দেশনা দিয়েছে কিনা এরকম কোনো ভিকটিম বা ব্যক্তিকে পাওয়া যায় নাই, কারো স্টেটমেন্ট পাওয়া যায় নাই। বাড্ডা থানার মামলা হচ্ছে 11/9/24 আবদুল্লাহ আল মামুন, জুনায়েদ হোসেন পলক, সালমান এফ রহমান এবং আনিসুল হককে সোনেশ দেখানো হয়। এবং খিলগা থানার মামলা নম্বর হচ্ছে 7/8/24 সালমান এফ রহমান সাহেবকে সোনেশ দেখানো হয়। এবং দেখা যাচ্ছে যে বাড্ডা থানার একটা মামলা 3/8/24 আবদুল্লাহ আল মামুন, সালমান এফ রহমান, আনিসুল হক এবং শামসুদ্দিন চৌধুরী মানিক, ওনাকে সোনেশ দেখানো হয়। রপ্তানির আড়ালে প্রায় 1000 কোটি টাকা পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান সহ 28 ব্যক্তির বিরুদ্ধে 17টি মামলা করেছে সিআইডি। বেক্সিমকো গ্রুপের 17টি প্রতিষ্ঠানের নামে গত 12 বছরে 3টি দেশে পোশাক রপ্তানি দেখিয়ে টাকা পাচার করেছে বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তদন্তে বের হয়ে এসেছে। এই ঘটনায় গ্রুপটির মালিক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। জনতা ব্যাংকের মাধ্যমে এই অর্থ পাচার করেছে বেক্সিমকো গ্রুপ। এছাড়া সালমান এফ রহমান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে প্রায় 33,000 কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক বিদেশে পাচার এবং অন্যান্য আর্থিক অনিয়মের অভিযোগে আলাদা অনুসন্ধান কার্যক্রম ফাইন্যান্সিয়াল ক্রাইম সিআইডিতে চলমান রয়েছে।
অবৈধ ও প্রতারণামূলক নির্বাচন আয়োজন করায় সাবেক ৩ সিইসি কাজী রাকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল সহ সব কমিশনার ও সচিবদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে চট্টগ্রামে। মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 18 জনকে আসামি করা হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ শরীফুল হকের আদালতে মামলা দায়ের করেন সাবেক বিএনপি নেতা একরামুল করিম। মামলা গ্রহণের পর পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বাদীর আইনজীবী বলেন, গত ৩ নির্বাচনে বিরোধী দল সহ অনেক নেতার অংশগ্রহণ ছিল না। যারা কমিশনে ছিলেন তাদের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীও নির্বাচনে মাঠ একপেশে আচরণ করেছে। বিপুল টাকা ব্যয়ে যে ৩টি নির্বাচন হয়েছে তাতে সংবিধানের খেলাপ করেছেন কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তারা। তাই রাষ্ট্রদ্রোহ ও প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে, ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহী মামলা অপরাধ করেছে। তো কাজেই আমি একজন নাগরিক হিসাবে এই ব্যাপারটা আদালতের এনেছি। আদালত আমাদের মামলাটা গ্রহণ করেছে এবং চট্টগ্রামের পুলিশ সিনিয়র পুলিশ কর্মকর্তা দিয়ে তদন্তের জন্য বিষয়টা প্রেরণ করেছেন। সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ভাঙচুর ও নাশকতার মামলায় নতুন করে 22 জন আনসার সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে এরই মধ্যে 7 জনের 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে নতুন করে 22 জন আনসার সদস্যকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। এছাড়া 7 জনকে রিমান্ডে নেওয়ার আবেদন জানান। শুনানি শেষে সবাইকে গ্রেপ্তার দেখিয়ে 7 জন আনসার সদস্যকে 3 দিন করে রিমান্ড দেন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহের আদালত। এর আগে 25 আগস্ট চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত আনসার সদস্যরা সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন, শাহবাগ, রমনা ও বিমানবন্দর থানায় 4টি মামলা হয়। মামলায় 426 জন আনসার সদস্যকে আসামি করা হয়। বাংলাদেশের স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের চ্যালেঞ্জগুলোকে অগ্রাধিকার দিয়ে সমাধান করার দাবি জানিয়েছেন স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা ফোরাম সুস্বাস্থ্যের বাংলাদেশ। রাজধানীতে বুধবার সকালে স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার ও জবাবদিহিতামূলক স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রতিষ্ঠা নিয়ে এক গোলটেবিল বৈঠকে এ দাবি জানানো হয়। স্বাস্থ্য তথ্য যে অব্যবস্থাপনা রয়েছে এসবের বিষয়ে আমরা আলোচনা ও যৌক্তিক সমাধান প্রদানে এই ফোরামটি প্রতিশ্রুতিবদ্ধ। ন্যায়, জবাবদিহিতা এবং অন্তর্ভুক্তি নীতির উপর ভিত্তি করে এই ফোরামটি সম্মানিত সমাধান বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে। আমাদের লক্ষ্য হল একটি সংখ্যাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক এবং জবাবদিহিমূলক স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে যৌক্তিক মতামত, সকলের মতামত নিয়ে রাষ্ট্রের পরিচালকদের কাছে পৌঁছে দিই। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 865 জন। বুধবার অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 865 জন। অধিদপ্তর থেকে আরও জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলে 21,079 জন রোগী হাসপাতালে ভর্তি হওয়া সহ হাসপাতালগুলো থেকে 18,500 জন ছাড়পত্র পেয়েছে। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট 119 জনের মৃত্যুর কথাও জানায় স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের উল্লেখ করে যে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে 1,705 জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়ার অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং সড়কে শৃঙ্খলা আনতে অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও পৌর কর্তৃপক্ষ। বুধবার সকালে জেলা শহরের থানা ব্রিজ থেকে কুমারশীল মোড় পর্যন্ত এই অভিযান চালানো হয়। শহরে চলাচলের জন্য 3,000 ব্যাটারি চালিত অটোরিকশা ও 1,000 ব্যাটারি চালিত ইজি বাইকের অনুমোদন রয়েছে। তবে অনুমোদনের প্রায় 3 গুণ রিকশা ও ইজি বাইক চলাচল করে, ফলে
প্রতিনিয়ত যানজটের ভোগান্তি পোহাতে হয় শহরবাসীকে। অভিযানের সময় সড়কের পাশে বসা হকারদেরও সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া চালকদের ট্রাফিক আইন মেনে চলতে আহ্বান জানানো হয়। পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় অবৈধভাবে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দী সাবেক বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে হবিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাকরিচ্যুত ও কারাবন্দী বিডিআর পরিবারের সদস্যরা এই মানববন্ধন করেন। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে বিডিআর হত্যাকাণ্ডের জেরে অনেককে অন্যায়ভাবে চাকরিচ্যুত সহ কারাগারে বন্দী করে রেখেছে। এতে ভুক্তভোগী পরিবারগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই দ্রুত চাকরিচ্যুত সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তির দাবি জানানো হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে বকেয়া পাওনার জন্য দাবি এসআর ট্রাক্টরসের স্বত্বাধিকারীর। বুধবার সকাল 11:30টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি তুলে ধরেন এসআর ট্রাক্টরসের স্বত্বাধিকারী শামসুল হুদা। প্রগতি ইন্ডাস্ট্রিজের নানান অনিয়ম তুলে ধরে তিনি জানান, শুরু থেকেই তিনি এই ইন্ডাস্ট্রিজের অন্যতম এজেন্ট ও ডিলার হিসেবে সুনামের সাথে কাজ করে এসেছিলেন। তবে তারা প্রায় 4 কোটি পাওনা টাকা তাকে পরিশোধ করা হয়নি। বলেন, উকিল নোটিশ পাঠানোর পর পত্রিকায় মানবিক আবেদনের পরও কোনো সাড়া দেয়নি প্রগতি ইন্ডাস্ট্রিজ। এই দুর্নীতি করেছে আমার সঙ্গে। 13টি গাড়ি যে দিয়েছে স্ক্র্যাপ গাড়ি, নতুন গাড়ি বলে দাম নিয়েছে, এটা শাস্তি হওয়া উচিত। আর আমার টাকা ব্যাক করা 1,85,00,000 এখানে আমার ইনভলভমেন্ট, আর এটার কারণে আমার ব্যবসা লুজ হয়ে গেছে। এখন চারদিকে দিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। হিজবুল্লাহর ব্যবহৃত শত শত পেজার বিস্ফোরণের একদিন না যেতেই ওয়াকিটকি বিস্ফোরণে কাঁপছে পুরো লেবানন। মঙ্গলবার পেজার বিস্ফোরণে নিহতদের সমাধি আয়োজনেও বুধবার ঘটে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা। এছাড়াও বেশ কয়েকটি জায়গায় ওয়াকিটকি বিস্ফোরণ হয়েছে, এমনকি সিডনের শহরে স্মার্টফোনের দোকানেও বিস্ফোরণ ঘটছে। অন্যদিকে বিভিন্ন শহরে ইন্টারকম রেডিও ও সোলার প্যানেলেও ঘটেছে বিস্ফোরণের ঘটনা। এতে সব মিলিয়ে প্রাণহানির সংখ্যা 30 ছাড়িয়েছে, আহত 3000 ছাড়িয়েছে। এসব ঘটনায় ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করেছে হিজবুল্লাহ। এর মধ্য দিয়ে লেবাননে নজিরবিহীন এসব হামলায় মধ্যপ্রাচ্য সংকটকে আরও জটিল করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে যুদ্ধের নতুন অধ্যায় সূচনার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইউভ গ্যালান্ট। পশ্চিমবঙ্গে আরজি কর কাণ্ডের টানা 9ম দিনের মতো স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। সব দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। রাজ্যের সব হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং সব মেডিকেল কলেজে ভয়মুক্ত পরিবেশ গড়ার ওপর জোর দিয়েছেন আন্দোলনকারীরা। মূলত এই দুটি দাবি নিয়েই রাজ্যের মুখ্য সচিবকে আলোচনায় বসার জন্য ইমেইল করেছেন জুনিয়র ডাক্তাররা। যদিও বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির বিষয়টি উল্লেখ নেই। এদিকে রাত দখলের পর এবার মশাল মিছিলের ডাক দিয়েছে কলকাতার একাধিক সংগঠন। আগামী শুক্রবার কলকাতায় 40 কিলোমিটার দীর্ঘ মশাল মিছিল করবে তারা। গত 40 দিন ধরে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আন্দোলন চলছে। পূর্ব উপকূলে কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। জাপান আর দক্ষিণ কোরিয়া জানায় রাজধানী পিয়ংইয়ংয়ের উত্তরে কায়েচন থেকে স্থানীয় সময় ভোরে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো। এগুলো 400 কিলোমিটার পর্যন্ত উড়ে সমুদ্রে পড়েছে। সিউল আর টোকিও বলছে, উত্তর কোরিয়ার কয়েকদিন পরপরই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কোরীয় দ্বীপ
উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। এর আগে মস্কোতে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর বেড়েছে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। কয়েক মাসেই সামরিক সমঝোতা বাড়িয়েছে নিষেধাজ্ঞায় বিপর্যস্ত রাশিয়া আর উত্তর কোরিয়া। মেয়র প্রার্থীদের কুৎসিত লড়াইয়ের সাক্ষী হলো ব্রাজিল। টেলিভিশনে সরাসরি সম্প্রচারে বিতর্কের লোহার চেয়ার দিয়ে প্রতিদ্বন্দ্বীর উপর হামলা করে বসেন এক প্রার্থী। সিএনএন জানিয়েছে ঘটনাটি রোববারের। বিতর্কে নিজের বক্তব্য তুলে ধরছিলেন পাউলো মার্শেল নামের এক প্রার্থী। এ সময় টিভি পর্দার হঠাৎ পাশ থেকে চেয়ার দিয়ে পাবলোর মাথায় আঘাতের চেষ্টা করেন হোসে লুইস নামের অপর প্রার্থী। পাবলো হাত দিয়ে হামলা ঠেকানোর চেষ্টা করার তার হাতে আর বুকেও আঘাত লাগে। গুরুতর আহত না হলেও হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। যৌন হয়রানির প্রসঙ্গ তুলে পাবলো উস্কে দিয়েছিলেন বলে দাবি অভিযুক্ত হোসের। তাকে বিতর্ক থেকে বহিষ্কৃত করা হলেও কৃতকর্মের জন্য অনুতপ্ত নন বলে জানিয়েছেন তিনি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।